event that would serve as a platform to generate ideas on the future viability and profitability of the print industry since the inception on February 2011. Romantic Print has established itself as a must attend आज जो सबका printers family का today is the printers day on printing industry in the world. सबको बधाई देता हूँ प्रिंटिंग डे के लिए. Respected President, respected guests of honor, respected invitees, my colleagues, and respected Brigid Nag, and respected Gupta ji, and all. এক বছর আগে আমরা সুব্রতে উদয়পুরে করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বারবার ডেট ঠিক করার পরেও এটা পরিবর্তন করতে হয়. তারপরেও আমরা চিন্তা করলাম সেটা মণিপুরে করার জন্য, কিন্তু মণিপুরেও সম্ভাবনা পরিস্থিতির কারণে সেই অবস্থায় আমি যখন অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্সের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন আমরা প্রপোজাল যখন প্রস্তুত করেছি তখন ওরা সম্মতি দিয়েছে উদয়পুরে করার জন্য, কিন্তু সেখানেও একটা সমস্যা দাঁড়ানোর পর সেই ডেট আবার পরিবর্তন করে নতুন কমিটি আসার পর আমি আমাদের পুরনো দাবি জানানোর পর এই রোমান্টিক প্রিন্ট আজকে এখানে উদয়পুরে প্রথম হচ্ছিল. রোমান্টিক প্রিন্ট মানেটা হচ্ছে আমরা প্রিন্টিং সম্পর্কিত যে সমস্ত ব্যক্তিরা জড়িত তাদেরকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কি করে আমরা তাদেরকে প্রেজেন্ট যে প্রিন্টিং টেকনোলজি, যে পুরনো প্রিন্টিং টেকনোলজি তো এখন আমাদের দেশের থেকে মোটামুটি উধাও হয়ে গেল, এখন যে টেকনোলজি আছে সেটাও অনেক ডেভেলপ, কিন্তু দুর্ভাগ্য আমার না রাজ্য স্তরে না কোনো স্তরে সরকারি স্তরে ত্রিপুরার প্রিন্টারদের উন্নতির জন্য কেউ কিছু অবস্থা অফসেট প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সহযোগিতায় অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, যাতে আমরা আমাদের প্রিন্টারদেরকে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত প্রিন্টার্সরা রয়ে গেছে তাদেরকে আরো একটু ডেভেলপ করার জন্য প্রয়োজনে বিভিন্নভাবে অল ইন্ডিয়া ফেডারেশন আমাদেরকে সাহায্য করছে এবং আমরা চাই আমাদের প্রিন্টাররা আরো বেশি করুন. আজকে আপনারা সকলেই অবগত আছেন যে ডিজিটাল প্রিন্টিং যা আমরা এখন পর্যন্ত শুরু করতে পারিনি. আপনারা অবশ্যই দেখেন যে আপনাদের আমাদের 4 কালার 5 কালার শুরু হয়ে গেল, কিন্তু আশ্চর্য দুর্ভাগ্য আমাদের আমরা ত্রিপুরা থেকে সেটা শুরু করতে পারি নাই, এখনো আমরা অন্যান্য রাজ্যের উপর নির্ভরশীল. So thank you so much to all the respected members of the organization, and also good evening, namaskar to all the respected chief guests and guests. This is Mitadru Nag. Myself Mitadru Nag. আমি Deputy Vice President from Kotak Mahindra Life Insurance. আমি এন্টায়ার স্টেটটা দেখি. সো আজকে আমি আপনাদের মাঝখানে একটা টপিক, এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা হচ্ছে ইন্স্যুরেন্স. আমাদের ইন্স্যুরেন্স কেন দরকার? তো হাউ ইন্স্যুরেন্স বেনিফিটস আস, এটা এমন একটা টপিক ইন্স্যুরেন্স যেটা আমরা সবাই নেগলেক্ট করি বা আমাদের অ্যাওয়ারনেস কম. বাট আপনারা জানেন ফরেনে ইন্স্যুরেন্স ইজ ম্যান্ডেটরি. একজন বাচ্চা যদি জন্ম নেয়, জন্মের সাথে সাথে গভর্নমেন্ট সেই বাচ্চার জন্য ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি করে দেয়. আর সেখানে আমরা ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস একদমই কম, এতই কম যে
যে আমাদের এখানে পেনিট্রেশন only 2.9%, মানে 100 জনের মধ্যে পপুলেশন 100 জনের মধ্যে 3 জনের থেকেও কম ইন্স্যুরেন্স করেছে লোকেরা। সো আজকে আমি আপনাদের কাছে এই টপিকটা কেন আনছি, এই টপিকটা আমি এই জন্য আনছি বিকজ এখানে আপনারা যারাই আছেন সবাই ম্যাক্সিমাম এখানে সবাই যারা আছেন বিজনেস ওনার্স। সো আপনাদের জন্য এই ইন্স্যুরেন্স কেন দরকার? আপনারা বিজনেস করছেন, ভালো কথা, আপনারা ইনকাম করছেন, ভালো কথা, কিছু মোটামুটি আছে, এটার তো ইন্স্যুরেন্স আমরা ঠিকই করি, গাড়ির ইন্স্যুরেন্স আমরা ঠিকই করি, টু হুইলারের ইন্স্যুরেন্স আমরা ঠিকই করি। কেন? না হলে আমাদেরকে ট্রাফিক ধরবে, বা আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় তখন এই কোম্পানির থেকে আমি টাকা পেয়ে যাব আমার গাড়ি ঠিক করার জন্য বা বাইক ঠিক করার জন্য। আমার বাড়িতে কিছু ইম্পর্টেন্ট যদি ডকুমেন্টস থাকে বা গোল্ড থাকে, জুয়েলারি থাকে, আমরা তখন ওটাকে সেফ রাখার জন্য লকার, ব্যাংকের লকার নিয়ে লকারের মধ্যে রাখি। আমরা বাড়ির থেকে যখন বেরোই তখন আমরা তালা চাবি দিয়ে ঘরটাকে ভালো করে লক করে বেরোই। কেন? এই সব কিছু আমার দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমরা সবকিছু জিনিসগুলো সিকিউর চাই, আমার গাড়ি যেন ঠিকঠাক থাকে, রাস্তায় বেরোচ্ছে, যে কোনো সময় কিছু হতে পারে, তো তার জন্য আমি গাড়ির ইন্স্যুরেন্স করে রেখেছি। বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছি, অ্যাক্সিডেন্ট হতেই পারে, ইন্স্যুরেন্স করে রেখেছি বাইকের। নিজের জন্য করি, বাইকের করেছি। বাড়ির কোনো জুয়েলারি যেন চোরের হাতে না যায়, আমি লকারের ভিতরে ঢুকিয়ে রাখি। আমার বাড়ি ঘরের জিনিস যেন চুরি না হয়, সবকিছু এই জন্য আমরা বাড়ি থেকে বেরোনোর সময় ঘরটাকে তালা দিয়ে বেরোই। এই সব কিছু আমরা সেফ রাখি, কিন্তু আমাদের জীবনের আমরা ইন্স্যুরেন্স করি। আমাদের জীবনটা কি এইসব জিনিস থেকে বিজনেসটা জেনারেশন আফটার জেনারেশন কন্টিনিউ করতে পারে? এখন আপনি বলবেন যে এই ইন্স্যুরেন্স করলে আমার সেই বিজনেসটা কি করে জেনারেশন আফটার জেনারেশন কন্টিনিউ হবে? আপনাদের হয়তো এই প্রশ্ন আসতে পারে, আমি এটার আনসার আমি নেক্সট কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। তো এবার আমি দেখাবো হাউ ইন্স্যুরেন্স বেনিফিটস আস। প্রথম, অবভিয়াসলি আমরা বিজনেস করি, আমরা ট্যাক্সও দিই অনেক, কিন্তু আমরা কি জানি যে ইন্স্যুরেন্স করলে আমাদের বিজনেসে আমরা যাই প্রফিট করছি সেই প্রফিটের আমরা ট্যাক্স বেনিফিট পাবো, ট্যাক্সে আমি রিবেট পাবো। মিনিমাম আমরা জানি ইন্স্যুরেন্স আমাদের যাই অ্যানুয়াল ইনকাম থাকবে তার 20 গুণ, আমার যাই অ্যানুয়াল ইনকাম থাকবে তার 20 গুণ আমার ইন্স্যুরেন্সের কভারেজ থাকা উচিত। তিনটে মেইন রিজন মানুষে কেন ইন্স্যুরেন্স করতে চায়। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে সব বেনিফিট দেখিয়েছি, দেখানোর পরে আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিকই তো, কিন্তু তারপরেও অনেকে আছে যে এই রিসোর্স পার্সন সন্দীপ সেনগুপ্ত মহাশয়ের হাতে জয়ন্ত গান্ধী মহাশয় সার্ভ করে দেবেন, অনুরোধ করব সার্ভ করে দেবেন। ধন্যবাদ।
আমাদের আজকে যে স্পেশাল গেস্ট ছিলেন ধন্যবাদ। এখানে যারা উপস্থিত আছেন প্রিন্টার্স ওনার্স যারা আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে বিশেষ ধন্যবাদ জানাই। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি মানে একটা জিনিস উপলব্ধি করেছিলাম যে আমি এই মঞ্চতে একটা অপোজিশন লোক হিসাবে আমি নিজেকে দেখছি। কারণ আমি যে সেক্টরটা নিয়ে কাজ করি সেটা টোটালি ডিজিটাল সেক্টর, যেখানে আমি ডিজিটালকে প্রমোট করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য দীর্ঘ 10 বছর ধরে কাজ করছি। তো আজকে আমার কাছে একটা মানে একটা ভলিডিটি বললো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে আমি এই অফসেট প্রিন্টার অ্যাসোসিয়েশন বা অফসেট প্রিন্টিং নিয়ে যারা কাজ করছেন তারা নানান সমস্যার সম্মুখীন আছেন। আমি রিসেন্ট লাস্ট কিছুদিন ধরে স্টাডি করছি, যেদিন থেকে আমি কাজটা পেয়েছি সেদিন থেকে আমি স্টাডি করছি যে এটাতে কী আছে, পুরো ইন্ডিয়ান হিস্ট্রি সব দেখলাম। তো প্রিন্টিং ইন্ডাস্ট্রি নিয়ে আমি যদিও ডিজিটাল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি, তো দুটার মধ্যে একটা জিনিস সিমিলার। তো দুটার মধ্যে একটা জিনিস সিমিলার কেন আমি এটাও আপনাদেরকে না দেখতে পারলাম, আসলে 20 বছর না, অফসেটের লাইফ অনেক লম্বা লাইফ। জাস্ট খালি এটাকে ইনোভেশন, এটার প্ল্যাটফর্মটা, এটার পার্টটা আপনাদেরকে বেসিক ফান্ডামেন্টাল ঠিক রেখে এটাকে আরও ইনোভেশনভাবে নিয়ে যেতে হবে। তো ত্রিপুরার প্রিন্টিং ইন্ডাস্ট্রি কি আছে কি না আছে হয়তো আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, এবং আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মনে আছে যে আজকে আমার সামনে যন্ত্রলেখক ওনার কাছে আমরা যেতাম স্কুলে থাকতে, উনি আজকে আমার সামনে আছেন, আজকে আমার বিশেষ গর্ব। আমি জানতাম না উনি আসবেন। এখানে ধলেশ্বর থেকে আমরা বিপ্লবদা বলে ডাকতাম, ওনার কাছে আমি ক্লাস স্কুলে যখন পড়তাম কিছুটা ডিটিপির জন্য এডিটিংয়ের জন্য ওনার কাছে যেতাম। আজকে ওনারও একটা ভালো বিশাল করে প্রিন্টিং ইউনিট খুলেছেন। তো আমাদের সাথে বিনা প্রয়োজনই আছেন, ওনার সাথেও আমি জিনিসগুলো দেখেছি। তো প্রিন্টিং ইন্ডাস্ট্রি বেসিক্যালি আমাদের ফ্যামিলির সাথেও জড়িত। আমার কাকা খুব দিল্লিতে ইন্ডিয়া প্রেসে ইন্ডিয়া অফসেটে ছিলেন, থমসনে আছেন, উনি রিটায়ার্ড করেছেন এবং অফসেট ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওনার একটা ভাস্ট নলেজ নিয়ে লাস্ট 1970 থেকে এখন পর্যন্ত উনি কাজ করছেন, এবং দিল্লিতেও ভেরিয়াস চ্যালেঞ্জের মধ্যে থেকে উনি কাজ করে যাচ্ছেন। তো এই জন্য আমি মঞ্চে থেকে আগেই বললাম যে একটা আমার জন্য একটা এমব্রেসিং সিচুয়েশন যে আজকে আমি একটা ডিজিটালের লুক হয়ে যে কোনোদিন 1 বছরের মধ্যে 500 পিস কাগজও কোনোদিন প্রিন্ট করে নাই, অনলি প্রিন্ট, ড্রাই প্রিন্ট হোক বা ওয়েট প্রিন্ট হোক করে নাই, সেই মঞ্চেতে দাঁড়িয়ে কী বলবো। তো আমি বিশেষ চিন্তিত ছিলাম। তো আপনাদের অফসেট যে ইন্ডাস্ট্রি আছে সেটা আমি বলে রাখি যে এটার ফিউচার আছে, এটার ভবিষ্যৎ আছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আমাদেরকে কাজ করতে হবে। মার্কেট যেভাবে যাচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসিশন যেভাবে চেঞ্জেস হচ্ছে, সেইভাবে আমাদেরকে নিজের তালমিল করতে হবে। তো তার শরীরেই আমি কিছু আপনাদের যে কী কী চ্যালেঞ্জেস আপনারা ফেস করেছেন আপনারা জানেন, হয়তো করে আমি এগুলোকে আবার এই মঞ্চের মারফতে আপনাদের একটু রিমাইন্ড করে দেওয়ার চেষ্টা করব। আর কিছু কিছু যে স্কোপ আছে, কোন কোন জায়গাতে আমরা স্কোপগুলো আমরা মিস করে যাচ্ছি, সেই স্কোপগুলো আমরা একটু হাইলাইটসের মাধ্যমে অল্প আলোচনার মাধ্যমে পয়েন্টসগুলোকে আমি আপনাদের কাছে আমার সাধারণ একজন ডিজিটাল পার্সন হিসাবে আমি কীভাবে দেখছি অফসেট প্রিন্টিং ইন্ডাস্ট্রিকে, সেটা আমি আপনার কাছে একটু তুলে ধরবো। তো আমার কাছে আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি ভুলভ্রান্ত হয় আপনারা আলোচনাগুলো ঠিক করে নেবেন। তো কিছু কিছু পয়েন্টসগুলো যেগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে এই চ্যালেঞ্জগুলো থাকতে পারে, থাকবে, আগামীতেও থাকবে, কিন্তু কীভাবে আপনাদেরকে ওভারকাম করে অফসেট প্রিন্টিং ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে একটা ভালো প্লেসে আমরা নিয়ে আসতে পারি ধরো যে কোনো টেকনোলজি মারফত ব্যবহার করি। তো এখানে আমি কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। যদি আপনাদের মনে হয় যে এই পয়েন্টসগুলো আপনারা লিখে নিতে পারেন, আর
যদি মনে করেন যে পয়েন্টসগুলো আপনাদের কোনো কাজে লাগবে না, তো আপনারা রিমাইন্ড করে মনে রাখতে পারেন। তো আমি মনে করি যে অফসেট ইন্ডাস্ট্রি যেটা আছে, প্রিন্টিং ইন্ডাস্ট্রি, এখানে মাইক্রো প্রিন্টার্স আছে, মিডিয়াম ইন্ডাস্ট্রি প্রিন্টার আছে, এখানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি প্রিন্টারও যারা অনার্স আছে ওরাও আছে, আর যারা আপকামিং আসতে চায় ওরাও আছে। তো চ্যালেঞ্জগুলো অ্যাকচুয়ালি কিছু বেস হয় আমার বেসিক্যালি। তো এই পয়েন্টসগুলোর বাইরেও যদি কিছু কিছু থাকে আপনাদের মনে হয়, আপনারা নিজের নোটস বুকে আপনারা এড করে রাখবেন, আসবে এগুলো কিছু নর্মাল চেঞ্জেস। সেই অবস্থা যে আপনারা ফুড ইন্ডাস্ট্রিতেও দেখবেন, খাওয়ার ইন্ডাস্ট্রিতেও কিন্তু ফুড বানাচ্ছে, কিন্তু টেকনোলজি মার্কেটে ডেভেলপমেন্ট। আপনি ডিস্টা প্রিন্ট দেখবেন, তো ওরাও কিন্তু প্রিন্টিং ইন্ডাস্ট্রি চালাতে পারছে। রাইজিং ইনপুট কস্ট, আপনাদের যে ইনপুট কস্ট ছিল সেই কস্টগুলো ডে বাই ডে আপনাদের ইনপুট কস্ট বেড়ে যাচ্ছে, যার কারণে আপনাদের রেটিং ফিক্সিং এর প্রবলেম আছে। যারা বড় প্রিন্টার তারা হয়তো মার্জিন ডাউন করে ডিজিটাল প্রিন্টিং ও প্রিন্টিং ইন্ডাস্ট্রি রিলেটেড অনেকগুলো ছোট ছোট যেটা মুখ্য যেটা ইম্পর্টেন্ট যেটা আমি কাজ করি, যেখানে গভর্নমেন্ট পেপারলেস মিশনে কাজ করছে। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে গভর্নমেন্ট টোটালি পেপারলেস মিশনে কাজ করছে। গভর্নমেন্ট কোনো ডিপার্টমেন্টকে প্রিন্টিং বাজেট ভেরি রিডিউস করে দিয়েছে, এবং মিনিস্ট্রি অফ আইটি, মিনিস্ট্রি অফ হেলথ, ইলেকশন কমিশন, আপনারা ইউজ কোয়ান্টিটি যেগুলো থাকবে, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, সবগুলো দেখবেন পেপারলেস কন্ডিশনে আছে। তো পেপারলেস যখন কন্ডিশনে থাকবে তখন ন্যাচুরালি আমার যারা ব্যবসা ক্লাস্টারগুলো খুলে গেছি আমি, সেখানে তো এফেক্ট আসবে। তো ওই মিশনটাও আমাদেরকে এই মিশনটাকেও জিয়ে রেখে কীভাবে আমাদেরকে ওভারকাম করতে হবে সেটাও আমরা এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটাও চ্যালেঞ্জ টেকনোলজি মাধ্যমে সম্ভব আছে। এরপরে আপনারা দেখবেন ইনক্রিজিং পেপার প্রিন্টিং, যেটা আমরা পেপার ইউজ করি সেটাও আপনাদের প্রিন্টিং কস্ট ভেরিয়েবল থাকে, মানে এটা শেয়ার মার্কেটের মতো আপ ডাউন করে, যার কারণে আপনারা কাস্টমারকে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বা ইনস্টিটিউশনকে রেট ফ্লাকচুয়েশন মানে রেট দিতে আপনাদের আজকে একটা কালকে একটা করতে হচ্ছে। তো শর্টেজ অফ পেপারের কারণে রেট ফ্লাকচুয়েশন হচ্ছে। তো ডিফারেন্ট কারণে পেপারসের উপর আপনাদের একটা বিজনেস হচ্ছে। এবার আমি একটা প্রশ্ন আপনাদেরকে এই জায়গায় বলবো যে আপনারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ইট ইজ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর সার্ভিস ইন্ডাস্ট্রি? কেউ বলতে পারবেন? ইট ইজ দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আর সার্ভিস ইন্ডাস্ট্রি? আপনারা যেটা আছেন সেটা ক্লিয়ার হতে হবে যে উই আর দ্যাট অফসেট ইন্ডাস্ট্রি আর রিলেটেড টু দ্য ম্যানুফ্যাকচারিং রিলেটেড সার্ভিস অর্গানাইজেশন, not single in service, not single in manufacturing. Manufacturing related service industry as per the National Industrial Classification. তো সেটা আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন আপনাদের দেখতে পারবেন যে ন্যাশনাল ক্লাসিফিকেশন এইটাতে। তো অনেকে সিঙ্গেল ম্যানুফ্যাকচার লিখে রাখে, অনেকে ট্রেডিং লিখে রাখে, অনেকে সার্ভিস লিখে রাখে, যার ফলে যখন লোনের জন্য ওরা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমএসএমইর কাছে, তোমার এমএসএমইগুলো পুরো রিজেক্ট করেছে লাস্টে। তো আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটা টোটালি মনে রাখতে হবে ম্যানুফ্যাকচারিং রিলেটেড সার্ভিস সেক্টর। তো সেখানে আমি অনেক কিছু জিনিস ইনক্লুড করতে পারি। তারপরে আপনারা দেখবেন রাইজিং ইন র মেটেরিয়াল প্রাইসেস, যেগুলো আপনাদের কাঁচামাল লাগে সেগুলো দিন বা দিন বাড়ছে। কেন কি ম্যানুফ্যাকচারার আমরা ইন্ডিয়াতে কম, বেশিরভাগ আমরা ইম্পোর্ট করি। তো যারা ইম্পোর্টার এক্সপোর্টার আছে ওদের রেটের উপরে আমাদেরকে আমাদের অফসেট ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ দেখতে হয়, এটাও একটা চ্যালেঞ্জ আপনাদের। এরপর আছে দেখবেন জিঙ্ক, আপনাদের যেমন অফসেট প্লেটগুলো বেশিরভাগ জিঙ্ক প্লেট দিয়ে বানায়, অ্যালুমিনিয়াম দিয়ে বানায়, এগুলো কিন্তু হাই কস্টিং বেড়ে গেছে। তো যার কারণে আপনাদের কোনো ডাইস বা প্লেট তৈরি করতেও আপনাদের সমস্যা হয়। তো যার কারণে অনেকেই এখান থেকে মানে ব্যাকফায়ার হয়ে যায়। বড় প্রিন্টিংগুলো থাকে, বাকি ছোটোগুলো ব্যাকফায়ার হয়ে যায়। লেবার কস্ট তো অটোমেটিকলি আপনাদের বাড়ছে, কেমিক্যাল কস্টও বেড়ে গেছে। এরপরে আপনার রিডাকশন ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট প্রিন্টিং বাজেট। গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যদি আপনারা লাস্ট 3-4 বছরে যদি ওদের ব্যালেন্স শিট আপনারা দেখতে পারেন, দেখবেন যে ওদের প্রিন্টিং বাজেট, নট ইন স্টেশনারি, প্রিন্টিং বাজেটে ওরা 50% ডিডাকশন করে দিয়েছে। কিন্তু ওরা দেখতে পারবেন কোথায়, কোনো ব্যানার পোস্টার পাবেন না। যে কোনো গভর্নমেন্ট ডাইরেক্টরি ওদের ব্যালেন্স শিটে আপনারা দেখতে পারবেন যে লাস্ট 5 বছরে এবং এই লাস্ট এত বছরে প্রিন্টিং ওরিয়েন্টেড সেক্টরে 50% ওদের বাজেট ডিডাকশন করে দিয়েছে। তো 50% টাকাটা কোথায় গেল? 50% টাকাটা গেল কোথায়? ওরা তো খরচ করবে, ওরা চলে গেছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে।
তো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চলে গেছে, ওরাই এখান থেকে অংশীদারিত্ব নিচ্ছে। তারপরে আপনারা দেখবেন যে আগে পাবলিশার বা রাইটাররা প্রচুর ম্যাগাজিন ছাপতো, আমরাও পড়তাম স্কুল সময়, স্পোর্টসের ম্যাগাজিন, সিনেমার ম্যাগাজিন বা বিএসএনের প্রচুর ম্যাগাজিনগুলো ছাপতো। সেই ম্যাগাজিনগুলোও কিন্তু অনেক কম হয়ে গেছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এগুলো কিন্তু আর কাজ আসে না, এখন দেখাই যায় কোথায় যেন এটা ইনভ্যালিড হয়ে গেছে। আরেকটা জিনিস যে আমি একজন পাবলিশার বা রাইটার, আমি যে বইটা পাবলিশ করবো ক্যাশ টাকা লাগবে, তো তখন কি হয়, আমরা অ্যাড কালেকশন করি, কমার্শিয়াল অ্যাড কালেকশন করি। তো কমার্শিয়াল অ্যাড কালেকশনটাও শিফট হয়ে চলে গেছে ডিজিটাল মোডে, সোশ্যাল মিডিয়া মোডে চলে গেছে, যার কারণে একটা পাবলিশার যখন পাবলিশ করে বা রাইটার যখন পাবলিশ করে কিছু একটা অ্যাড যদিও পেয়ে যায়, তাহলে ওর বইয়ের পোস্টিংটা বেরিয়ে যায়। এই অ্যাডটাও এখন আর নেই, মধ্যে নেই। আপনারা কেউ পেয়েছেন কিনা জানি না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেমন অনেকগুলো হেলথ সেক্টরে চালায়, প্রিন্টিং ইন্ডাস্ট্রি একটা বলেন, একটা আর্ট ইন্ডাস্ট্রি, এটা সবসময় দরকার, জীবন মৃত্যুতে প্রিন্টিং লাগবেই। তো এটাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ যদি না নেয় বা আপনাদের ফেডারেশন পক্ষ থেকে যদি রেকমেন্ডেশন না যায়, কনস্ট্যান্ট রেকমেন্ডেশন যে ইনিশিয়েটিভ নিতে হবে, কোনো একটা ছোটো মাইক্রো লেভেলে আমাদেরকে হয়তো ডিজাইনিংয়ের ট্রেনিং দেন, স্ট্রাকচারাল ট্রেনিং দেন, তো সেই জায়গাতেও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। ডিলে পেমেন্ট তো থাকেই, দুইভাবে হয়, একটা তো ক্লায়েন্টের পেমেন্ট দেরি করে, আরেকটা হয় কি গভর্নমেন্ট ডিলে করে, এটাও একটা ব্যারিয়ার আপনাদের চ্যালেঞ্জেস। ওয়ার্কফোর্স ডে বাই ডে কমছে। আজকে আপনারা যারা আছেন, আগামী সিজন যখন আপনারা আসবেন তখন দেখবেন নতুন কেউ আসে না, সে ঘুরে ফিরে সেই চেয়ারগুলোই থাকে। নতুন জেনারেশন যদি না আসে ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনারা কোথায় সাস্টেন করবেন? তো আরেকটা জিনিস, ড্রাই প্রিন্টিং ইন্ডাস্ট্রির বাজার গরম, কারণ হচ্ছে এইখানে এইসব কালি টালি কিছু লাগে না, ওয়াটার বেস কেমিক্যাল লাগে না, ড্রাই ইন্ডাস্ট্রি গরম বাজার, যার কারণে ডিজিটালটা ড্রাই ইন্ডাস্ট্রির মধুর উপরে রোলিং করে। ই বুক একটা বাজার, ই বুকে সব ম্যাগাজিন টেগাজিন সব ক্যালেন্ডার ইন্ডাস্ট্রি সব চলে গেছে। তো ই বুককে আপনারা আটকাতে পারবেন না, কিন্তু ই বুকটাকে কীভাবে আপনারা মানুষের কাছে প্রেজেন্ট করবেন, সেটাকে আপনারা আগে মার্কেটিং মধ্যে তুলে ধরতে হবে। এরপরে আপনাদের পুরো ইন্ডিয়াতে আমি জানতে পেরেছি লাস্ট 30 ইয়ার্সে সবচেয়ে বেশি প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে খরচ করেছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এজ ওয়েল এজ স্টেট গভর্নমেন্ট। ওরা সবচেয়ে বেশি ইন্ডিয়াতে প্রিন্টিং করার নানান স্কিমে, ভ্যাকসিনের বই, তারপরে আপনাদের অর্ডার্স ভলিউম আর কম বলছে, ছোটো ছোটো অর্ডার দিয়ে কোনো মতে আমাকে মানে মাসে 3 থেকে 4 লক্ষ টাকা বিলিং করে আপনাদেরকে চলতে লাগছে। তো সেটা একটা খুব কষ্টদায়ক সিচুয়েশন। তো এটা তো আপনারা জানেনই। আমাদের স্টেটে মাল্টি কালার প্রিন্টার বা 30-40-তে আমাদের নেই, যার কারণে আমাদের যারা বড় বড় ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টগুলো বাইরের স্টেটে মুভ করে, তো এটাও একটা কারণ থাকে। আপনাদের ক্যালেন্ডার ম্যানুফ্যাকচারিং যারা ব্যালট পেপার ছেপে তো আর লাইট চালানো যাবে না, মেশিন চালানো যাবে না, তো এই জায়গাতেও একটা ব্যারিয়ার আছে। তো এইবার এই জায়গা প্রতি বছর আপনারা কিনেন, তো এই প্রিন্টটা কি অরিজিনাল হচ্ছে না ডুপ্লিকেট হচ্ছে কেউ জানে না, কিন্তু কিনছে মানুষ প্রতি বছর। তো এই বুকসগুলোর উপরে ডিজিটাল যুগটা তখনই হবে, আমি একটা ডিজিটাল কিছু বানালাম, সেটা যদি আমি প্রিন্ট মোডে না আসি, তখন কিন্তু অনেক কিছু যদি ভালো লাগে, একটা চিঠি যদি প্রিন্ট মোডে আসে খুব ভালো লাগে। তো ওই জায়গাটা তো আপনারা কাজ করতে হবে। লাস্টে দেখবেন তো অ্যাসোসিয়েশন অফ অফসেট প্রিন্টার্স প্লে দ্য রেগুলেশন রোল ফর ইয়োর সার্ভাইভ। এখন আমরা ডেভেলপমেন্ট বলবো না, কারণ হচ্ছে সার্ভাইভের টাইমে এসে গেছে আমাদেরকে, উই হ্যাভ টু সার্ভাইভ। তো এই যে মঞ্চের থেকে আমি বলবো যে সবাই যদি একসাথে এই অ্যাসোসিয়েশনকে একসাথে করে সবাই যদি এই যে ছোটো ছোটো বিষয়গুলো কিছু বললাম সেগুলোকে যদি আইডেন্টিফাই করে আপনারা ঝাঁপিয়ে পড়েন, আবার নতুন ঊর্জা নিয়ে আমি বলবো যে আগামী দিন অফসেট মরবে না, অফসেট আরও ভালো হবে, ডিজিটাল আকারে বড় হবে, এবং তার সাথে সাথে আপনারাও বড় হবেন, এবং আরও ইয়ং জেনারেশন নতুন জিনিস ওরা তৈরি করছে, ওরাও আপনাদের সাথে ইন্টিগ্রেশন হয়ে আপনাদের অফসেট ইন্ডাস্ট্রি ত্রিপুরাকে বা সারা ভারতবর্ষকে একটা বুস্ট আপ করার জন্য আগে নিয়ে যাবে। এই বলে আমি আমার এখানে বক্তব্য আপনি শেষ করি। যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন। তো সবাইকে ধন্যবাদ। এই মঞ্চ থেকে আমি আজকে বক্তব্য রাখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।
এর আগে শুধু একবার ত্রিপুরা হয়েছিল এই অনুষ্ঠানটা, সেটা আগরতলায়, সম্ভবত 2019 সালে, সেই অনুষ্ঠানটা নিশ্চয়ই বলে অনেক বড় ছিল, অনেক বক্তা, অনেক মান্যগণ্য অতিথি ছিলেন, আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন, সর্বভারতীয় প্রেসিডেন্ট বা অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সেই তুলনায় আমাদের এখানে অনুষ্ঠানটা অনেকটা ছোটোই হয়েছে। যাই হোক, তবুও আমাদের যে ঐতিহ্যের শহর উদয়পুর, সেই উদয়পুরে এরকম একটা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি অফসেট প্রেস অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া মাস্টার ফেডারেশন অফ প্রিন্টার্সকে, অল ইন্ডিয়া ফেডারেশন অফ মাস্টার প্রিন্টার্সকে ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনারা জানেন যে সবাই জানেন এটা, যে আগুনের আবিষ্কার বা চাকার আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে যতটা গুরুত্বপূর্ণ, আমাদের মুদ্রণ শিল্পের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারও অনেকটা সেরকম। ওইগুলির চেয়ে মানে খুব একটা কম গুরুত্বপূর্ণ নয়। মানব সভ্যতার ইতিহাসে যে দু চারটা আবিষ্কার সাংঘাতিকভাবে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে, তার মধ্যে অন্যতম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। আমরা বুঝি না, আমরা এই পেশার সঙ্গে যুক্ত, অথচ অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা এরকম একটা গর্বের, যারা মানব সভ্যতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এই মুদ্রণ যন্ত্র। কারণ তার আগে মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগে একটা বই যদি লেখা হতো, দ্বিতীয় কপি করতে গেলে হাতে লিখতে হতো। হাতে লেখা ছাড়া উপায় ছিল না, যেটা কষ্টসাধ্য, সময় সাপেক্ষ বা ভুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকতো। একাধিক কপি করা, যার জন্য আমরা দেখেছি মানে তখন জ্ঞান বিজ্ঞানের চর্চাটা অত্যন্ত সীমাবদ্ধ ছিল। আমাদের যে ব্যাগগুলি মূলত শ্রুতি নির্ভর ছিল, কারণ ছাপার আকারে তখন অবশ্য মানে হয়তো ইয়েও ছিল না, লিখিত রূপও ছিল না। যাই হোক, পরবর্তীকালেও যে সমস্ত যত মূল্যবান গ্রন্থই হোক, সেটা তাকে একাধিক কপি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, আমার মতটা আপনার কাছে পৌঁছে দেওয়া, আমেরিকার বিজ্ঞানীরা কি ভাবছে ভারতের বিজ্ঞানীরা জানতে পারা, এই সুযোগটাই ছিল না। কারণ মুদ্রণ ছিল না, বই আগে তার আমার মনের ভাবটা প্রকাশ করা, হয়তো আমি লিখলাম, এটা আমার কাছেই রয়ে গেল, ছড়িয়ে পড়ার স্কোপ ছিল না। এই মুদ্রণ যন্ত্রের আবিষ্কার, মুদ্রণ শিল্পের বিকাশ প্রকাশনাকে যেমন সমৃদ্ধ করেছে, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতেও সাহায্য করেছে। কারণ বিজ্ঞানের এত দ্রুত উন্নতি সম্ভব ছিল না যদি মুদ্রণ যন্ত্রের আবিষ্কার না হতো, মুদ্রণ শিল্পের বিকাশ। আমার মনে হয় আমি লাস্ট ট্রেডিং মেশিন যেটা কিনেছিলাম 32 বছর হবে, তখন তো ভাবনা ছিল না যে এটা আরেকটা আছে, আরেকটা কিনি, এরকমই ছিল। আর পরে আরও কিনবো, আরও বড় কিনবো, এরকমই ওই সময় চিন্তা। আমাদের অতিথি শ্রী শ্যামগুপ্ত মহাশয় আমাদেরকে যে মূল্যবান বক্তৃতা শুনিয়েছেন এবং এটাকে উত্তরণের পথ দেখিয়েছেন, এবং ওনার যে মূল্যবান বক্তব্য যুগের সাথে তাল মিলিয়ে হয়তো আমরা কিছু সংখ্যক লোক সেটাকে অগ্রসর পথে নিয়েছি, কিন্তু কিছু আবার ডাউনে চলে যাচ্ছে। ডাউনে চলে যাওয়ার হলো মূল ব্যাপারটাই হলো কিছু আমাদের থার্ড পার্টি একটা জিনিস আছে আমাদের প্রেস লাইনে, এটা সব লাইনে আছে, তবে আমাদের বিশেষ করে ওরা কাজটা ধরে আমাদেরকে ঘাট ধরিয়ে কাজটা করে নিচ্ছে। সে কতটুকু পয়সা দিচ্ছে, কী দিচ্ছে সেটা আমরা জানি, কিন্তু ওরা সবসময় আমাদেরকে একটা কেমন বলবো, ওরা কাজটা ধরে নিয়ে যাচ্ছে, তুমি আমাকে এই মধ্যে কাজটা করে দিতে হবে, এটা ওদের কথাই আমরা শুনছি বেশিরভাগ। কিন্তু আমাদের যে নিজস্ব একটা কিছু আছে সেটার দিকে আমরা প্রায়োরিটি দিচ্ছিই না। এই জিনিসটা আমাদের শ্যামগুপ্ত খুব ভালো করে বুঝিয়েছে। যদি আমরা এখান থেকে এই হাউস থেকে কিছু শিক্ষা পেয়ে যাই, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, আর যদি শিক্ষা না নিই সেইভাবেই আমাদের চলেই যেতে হবে। এটার যে কিছু অ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজ আছে সেটা আমরা গ্রহণ করতে পারবো, ডিসঅ্যাডভান্টেজ থেকে আমরা গ্রহণ করব। আচ্ছা, আমাদের উপস্থিত এখানে আমাদের জয়ন্ত ডালি মশাই যে নতুন করে আমাদের এই অনুষ্ঠানটা করে দেখিয়ে দিয়েছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ। আমাদের সহজে এত বছর আমরা 15 আগস্ট 7 সালে তো আমরা অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমরা অনেক কষ্ট করে বুঝিয়ে নেবেন আমাদের কথা, ঠিক আছে? এই কথাটা 10 বার বলতে হবে, এইভাবে লারা রেলে লাহোর যায়, লারা রেলে লাহোর যায়, লারা রেলে লাহোর যায়, লারা রেলে লাহোর যায়। কেউ যদি 10 বার বলতে পারেন পর পর 100 টাকা ক্যাশ পুরস্কার কি আসবেন? কেউ লারা এইভাবে 10 বার লারা রেলে লাহোর যায়, লারা রেলে লাহোর যায়, লারা রেলে লাহোর যায়, লারা রেলে লাহোর যায়, 10 বার বলতে হবে। কেউ পারেন? ও তো ভালো।